প্রিয় দশম শ্রেণী এবং মাধ্যমিক 2021 পরীক্ষার্থী, তোমাদের সকলকে সিমলা অনলাইন টিউশনে স্বাগত। আশা করি তোমরা নিশ্চয়ই ভালো আছো। এর আগের দুটো ক্লাসে আমি তোমাদের অসুখী একজন কবিতাটির দুটি অংশ পড়িয়েছি। আজকে শেষ অংশটুকু পড়িয়ে কবিতাটি শেষ করে দেবো। কবিতাটির লেখক নিশ্চয়ই তোমরা জানো, পাবলো নেরুদা। প্রথম এবং দ্বিতীয় ক্লাসে তোমরা নিশ্চয়ই দেখেছো যে কথক কোনো একটা বিশেষ কাজে দূর থেকে বহু দূরে চলে গেছে তার প্রিয়তমাকে দরজায় দাঁড় করিয়ে রেখে। এরপরে অনেক ঘটনা ঘটে গেছে, তোমরা নিশ্চয়ই পড়েছো। গির্জার সেই কথকের যে রাস্তা দিয়ে হেঁটে গেছে সেখান দিয়ে একজন গির্জার নান গেছেন, একটা কুকুর চলে গেল, তারপরে কয়েকটা বছর কেটে গেছে, সপ্তাহ কেটে গেছে, এবং কথক যে রাস্তা দিয়ে হেঁটে গেছিল সেই রাস্তার বৃষ্টির জলে তার পায়ের চিহ্ন ধুয়ে গেছে এবং সেখানে কি জন্মে গেছে? ঘাস জন্মে গেছে। কথক চলে যাওয়ার পর কয়েকটা বছর কেটে যাওয়া সেই বছরগুলো কথকের প্রিয়তমার কাছে যেন কয়েকটা পাথরের বোঝার মতো মনে হয়েছে কথকের প্রিয়তমার কাছে। তারপরে আমরা দেখতে পাই যে যুদ্ধ শুরু হয়েছে। সেই যুদ্ধ হয়েছে তোমার রক্তের আগ্নেয় পাহাড়ের মতো। এরপর সেই যুদ্ধে তোমার শিশুরা খুন হয়েছে। এছাড়া বাড়ির মধ্যে আরও যারা সকলে ছিল তারা সকলেই খুন হয়ে গেছে, কিন্তু সেই কথকের যে প্রিয়তমা তার কিন্তু মৃত্যু হয়নি, সে তখনও জীবিত ছিল। এছাড়াও আমরা দেখতে পাই যে সমতলে আগুন ধরে গেছে। আর কি হয়েছে? মন্দিরের যে দেবতারা ছিল সেই দেবতারাও কি হয়েছে, যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে মগ্ন ছিল, তারাও কি হয়েছে, তারাও নিজেদেরকে এই যুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদেরও মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে পড়ে গেছে। নেক্সট আজকে আমি শুরু করব। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। এই আজকে যে স্ট্যান্ডার্ড থেকে শুরু করছি সেখানে আমরা দেখব যে কথক তার নিজের স্মৃতি রোমন্থন করছেন। সেই মিষ্টি বাড়ি, তোমরা নিশ্চয়ই জানো যে প্রত্যেকের কাছেই তার নিজের বাড়ি হলো সবচেয়ে প্রিয়। সে তোমারই হোক বা আমার বা আর যে কেউ কাছেরই হোক বা কথকেরই হোক, তার কাছে তার বাড়ি হলো সবচেয়ে প্রিয়। তো সেই কথক বলছেন তার স্মৃতি রোমন্থন করে যে সেই মিষ্টি বাড়ি, যে বাড়িতে কথক থাকতেন সেই বাড়ির, আর কি বলছেন, সেই বারান্দা। কোন বারান্দা? যে বারান্দায় কথক থাকতেন সেই বারান্দা, যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। কোন বিছানা? সেই ঝুলন্ত বিছানা, যে বিছানা কথকের বারান্দায় ছিল, বাড়ির বারান্দায়। সেই বিছানায় কথক দিনের পর দিন সেই বিছানায় ঘুমিয়ে থাকতো। আর কি ছিল সেখানে? সেখানে ছিল সেই বারান্দায় কি ছিল? গোলাপি গাছ। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এই গোলাপি গাছ মানে কিন্তু গোলাপ ফুলের গাছের কথা তোমরা ভাববে না। এই গোলাপি গাছ কিন্তু গোলাপ ফুল নয়, অন্য একটি গোলাপি গাছের কথা বলা হয়েছে। সেটা কি না, সেই গাছের পাতা কিরকম? ছড়ানো করতলের মতো যার পাতা। আচ্ছা, করতল মানে এই যে হাতের 5টা আঙুল, তার কথা বলা হয়েছে। তো সেই গোলাপি গাছের পাতা তোমার কি করতলের মতো ছড়ানো, হাতের 5টা আঙুল ছড়ালে যেমন হয় সেই রকম দেখতে সেই গাছের পাতা। আর কি ছিল বারান্দায়? আর কি ছিল সেখানে তার বাড়িতে? চিমনি। আর কি ছিল? প্রাচীন জল তরঙ্গ। যা কিছু ছিল সেই যুদ্ধে কি হলো? সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। অর্থাৎ কথকের সেই সুন্দর মিষ্টি বাড়ি, সেই বারান্দায় আর যা কিছু ছিল সব কিছু কি হয়ে গেল? এই যুদ্ধে চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। আরও কয়েকটা কথা বলে দিই। আচ্ছা, জল তরঙ্গ মানে এই যে প্রাচীন জল তরঙ্গের কথা বলা হচ্ছে, এই জল তরঙ্গ বলতে জলের ঢেউকে বোঝানো হয়েছে। এই জলের ঢেউ হচ্ছে, এখানে তোমার হচ্ছে জলের ঢেউ না, এখানে এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র বা বাজনার কথা বলা হয়েছে, যার মধ্যে কি থাকে? জল ভরা থাকে, এবং সেই জল ভরা যন্ত্রটি নাড়ালে বা শব্দ করলে সুন্দর একটা আওয়াজ বের হয়। সেই জল তরঙ্গ কি হলো?
ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল যুদ্ধে। আর দেখো এই যে চিমনির কথা বলা হয়েছে, শীত প্রধান দেশে একটি পাইপ থাকে, ঘরে আগুন জ্বালানো হয়, সেই আগুনের যে ধোঁয়া, সেই ধোঁয়া এই পাইপের মধ্য দিয়ে বেরিয়ে যায় এবং সেই সবই জ্বলে গেল, অর্থাৎ কতকের স্মৃতি বিজড়িত যা কিছু ছিল সবই ধ্বংস হয়ে গেল এই যুদ্ধের তাণ্ডবে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, অর্থাৎ যেখানে শহর ছিল সেই শহর কি হয়ে গেল, যুদ্ধের সব ধ্বংস হয়ে সেখানে কি হয়ে গেল, কি পড়ে রইল, শুধু কাঠকয়লা পড়ে রইল। দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। একটা শহর যুদ্ধের সময় পরিণত হলো কিসে, কাঠকয়লায়, অর্থাৎ শ্মশানে পরিণত হলো। শহরে যত মানুষ ছিল, যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেল, মানুষজন মারা গেল, তো সেই জন্য শহরটা কিসে পরিণত হলো, শ্মশানে পরিণত হলো। তাই বলছে এখানে কি, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, অর্থাৎ মানুষ মারা গিয়ে মৃত তোমার শরীরগুলো, তাদের মাথাগুলো কি হয়েছে, মূর্তির বিভৎস মাথা, মানুষের কাটা মাথা পাথরের ভাঙা মূর্তির মতো রাস্তায় পড়েছিল। রক্তের রং লাল হয়, কিন্তু এই যুদ্ধে এত রক্তক্ষরণ হয়েছে, এত মানুষের মৃত্যু হয়েছে, মানুষের শরীর থেকে এত রক্ত ঝরেছিল যে সেই রক্তের রং কি হয়ে গেছিল, কালচে বা কালো রঙে পরিণত হয়েছিল। রক্ত জমাট বেঁধে গেলে কালো বা কালচে রং ধারণ করে। কিন্তু সেই মেয়েটির মৃত্যু হয়নি। কোন মেয়েটি? প্রথম থেকেই আমরা যে মেয়েটির কথা বলে আসছি, কতকের সেই প্রিয়তমা বা কতকের সেই প্রিয়জন, তার মৃত্যু হয়নি। সে কতকের অপেক্ষায় পথ চেয়ে বসে ছিল। এবার মনে হতে পারে যে কেন কতকের সেই মেয়েটির মৃত্যু হয়নি। তোমাদের মনে হতেই পারে যে সব মানুষের মৃত্যু হলো, একটা শহর ধ্বংস হয়ে গেল, শহর শ্মশানে পরিণত হলো, কিন্তু কেন সেই মেয়েটির, কতকের সেই প্রিয়জনটির মৃত্যু হয়নি। কবিতায় দেখানো হয়েছে একদিকে যেমন, এই কবিতায় একদিকে যেমন প্রেমের কথা দেখানো হয়েছে, তেমনই দেখানো হয়েছে যুদ্ধের ঘটনার কথাও। এই কবিতায় আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধের অন্তঃসার শূন্যতাকে, যুদ্ধের তাণ্ডবে সব কিছুকে ধ্বংস করে দিচ্ছে। একদিকে যেমন দেবতাদের মূর্তি টুকরো টুকরো হয়ে যাচ্ছে, একদিকে যেমন প্রত্যেকটা শিশু মারা যাচ্ছে, শিশুদের মৃত্যু হচ্ছে, একদিকে যেমন বাড়ির সমস্ত মানুষ খুন হয়ে যাচ্ছে, শহর ধ্বংস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা কি দেখতে পাচ্ছি, জগতের বা জাগতিক সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু মানব হৃদয়ে যে প্রেম বা ভালোবাসা, সেই প্রেমকে যুদ্ধ কখনোই ধ্বংস করতে পারছে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি, এই যে বললাম যে কতকের প্রিয়তমা সেই মেয়েটির মৃত্যু হয়নি। কেন মৃত্যু হয়নি? কারণ কতকের তোমার যে প্রেম হচ্ছে মূর্ত ভালোবাসার প্রতীক, সেই মানব হৃদয়ে সেই প্রেম, সেই জন্যই তার মৃত্যু হয়নি। অর্থাৎ প্রেমের কখনো মৃত্যু হয় না। কবির সেই মেয়েটি হলো মূর্ত ভালোবাসার প্রতীক। তার মনে ছিল কতকের জন্য অন্তহীন ভালোবাসা। যুদ্ধের তাণ্ডব সব কিছুকে ধ্বংস করতে পারলেও তার, অর্থাৎ সেই মেয়েটির মনের ভালোবাসাকে ধ্বংস করতে পারেনি। এই কারণে সর্বহারা মহাশ্মশানের বুক ভরা আশা নিয়ে কতকের সেই প্রিয়জন অপেক্ষায় ছিল যে কতক কোনো না কোনো দিন নিশ্চয়ই ফিরে আসবে। তার দু চোখে ছিল তার কতকের প্রতি এই ভালোবাসা, তাই সেই মেয়েটি মৃত্যু হয়নি। সেই মেয়েটি পথ চেয়ে কতকের আশায় বসেছিল। কবিতায় কবি এখানে তোমার মেয়েটিকে বা প্রিয়জনকে ভালোবাসার প্রতীক হিসাবে দেখিয়েছেন। ভালোবাসার কখনো মৃত্যু হয় না, কারণ ভালোবাসা হলো চিরন্তন এবং শাশ্বত। আশা করি তোরা নিশ্চয়ই বুঝতে পেরেছিস কবিতাটা। এবার এই কবিতাটা থেকে যে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো যেমন আগের দিনও আমি তোদের আলোচনা করে দিচ্ছি, আগের দুটো ক্লাসে, আজকেও সেইগুলো আলোচনা করে দেব। প্রথমেই যে কটা শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো আমি আলোচনা করে দিই। আচ্ছা, এই কবিতায় বাড়িটি কেমন ছিল?
বাড়িটি কেমন ছিল তোরা নিশ্চয়ই জানিস। বাড়িটি ছিল মধুর, কতকের স্মৃতি বিজড়িত, স্বপ্ন বিজড়িত বাড়িটি। এখানে শৈশব ও কৈশোরের আকর্ষণজনিত আবেগ ও আবেশের কথা প্রকাশিত হয়েছে। আচ্ছা, কথকের বা কবিতায় কবির ঝুলন্ত বিছানাটা কোন অবস্থায়, কোথায় অবস্থিত ছিল? কোথায় ছিল ঝুলন্ত বিছানাটা? কবির বা কথকের বারান্দায় ছিল। এই কবিতায় কবির স্বপ্ন বিজড়িত পরিবেশটি কেমন ছিল? এই কবিতায় কবির স্বপ্ন বিজড়িত বাড়িতে কি কি ছিল? গোলাপি গাছ ছিল, আর কি ছিল? যে গাছটার পাতা হচ্ছে করতলের মতো ছড়ানো, আর ছিল চিমনি এবং একটি প্রাচীন জল তরঙ্গ। এই কবিতায় যুদ্ধে কবির বাড়িটির কি অবস্থা হয়েছিল? যুদ্ধে কবির স্বপ্ন ও স্মৃতি বিজড়িত বাড়িটি ভেঙে গুঁড়িয়ে আগুনে পুড়ে ছারখার হয়ে গেছিল। অশোকের একজন কবিতায় কবির বাড়িটি ছাড়াও আর কি কি ধ্বংসের উল্লেখ পাওয়া যায়? এই কবিতায় বাড়িটি ছাড়াও সম্পূর্ণ শহরটি ধ্বংস হয়ে যাওয়ার উল্লেখ পাওয়া যায়। এই কবিতায় যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ছড়িয়ে রইল? যেখানে শহর ছিল সেখানে যুদ্ধের পর ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, আর কি? মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর পোড়া শুকনো রক্তের কালো দাগ। এই কবিতায় শহর যেখানে ছিল সেখানে যুদ্ধের ফলে কি কি ঘটেছিল? এই কবিতায় বা অশোকের একজন কবিতায় বিপর্যয় ও বিধ্বংসের বিকৃতি রূপ, বহু ক্ষয়ক্ষতি ও মৃত্যু বোঝাতে কবি চিত্রাঙ্কনের প্রয়োগ ঘটিয়েছেন। যুদ্ধের বিভৎসতা যেন রক্ত ও তার স্বাভাবিক রূপ হারিয়েছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটি ব্যবহার করার কারণ কি? এই কবিতায় কবি যুদ্ধ, দাঙ্গা, হিংসার আগুন পেরিয়ে কথকের প্রিয়তমার ভালোবাসা ও চিরন্তন অপেক্ষাকে বোঝাতেই শেষ পংক্তিটি আর শব্দটি ব্যবহার করেছেন। সমস্ত সমতলে আগুন ধরে গেল। কেন এমন হয়েছিল? কারণ কবিতা অনুসারে আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ আসার ফলে তোমার সমস্ত সমতলে আগুন ধরে গেছিল। যেখানে ছড়িয়ে রইল, কি ছড়িয়েছিল? কবিতা অনুসারে ধ্বংসপ্রাপ্ত শহরে ছড়িয়ে রইল কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর কয়েকটা রক্তের একটা কালো দাগ। এইগুলো শর্ট কোশ্চেন মোটামুটি, এর মধ্যে থেকে যা আসার আসতে পারে। আর কয়েকটা বড় কোশ্চেনের কথা বলে দিই তোদের। যেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা বলতে কবি কি বুঝিয়েছেন? এই কবিতায় বা অশোকের একজন কবিতাটিতে কোনো এক অজ্ঞাত কারণে কবির প্রিয়তমাকে দাঁড় করিয়ে রেখে ঘর বাড়ি এমনকি তার প্রিয় শহরটি ছেড়ে কথক চলে গেছিলেন অনেক দূরে। এরপরে একদিন আসে শুরু হলো এক বীভৎস যুদ্ধে, যার করালো গ্রাসে কবির ঘর বাড়ি দেবালয় সমস্ত চূর্ণ হয়ে আগুনে জ্বলে যায়। শহরটিও বাদ যায় না। এক সময়ে সুন্দর শহর ছড়িয়ে থাকা কাঠকয়লা, দুমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, আর রক্তের কালো দাগ আসলে শহরের বিধ্বংসী রূপটিকেই তুলে ধরতে উদ্ধৃত অংশটি ব্যবহার করা হয়েছে। প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন? প্রশ্নোদ্ধৃত অংশটি পাবনো নেরুদা অশোকের একজন কবিতা থেকে গৃহীত হয়েছে। আগ্নেয় পাহাড়ের মতো রক্তক্ষয়ী যুদ্ধের লেলিহান আগুন সমতলকেও গ্রাস করেছিল। কবির শৈশবের স্মৃতিবিজড়িত মিষ্টি বাড়িটিও যুদ্ধের নির্মম আঘাতে ধ্বংস হয়েছিল। তার বারান্দার ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, তার প্রিয় জল তরঙ্গ, এই সব কিছুই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছিল, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছিল আগুনে। অর্থাৎ কবির আশ্রয় ও অস্তিত্বের একমাত্র প্রতীক চিহ্নটিও যুদ্ধের নিষ্ঠুর ধ্বংসলীলায় নিশ্চিহ্ন হয়েছিল। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। সেই মেয়েটি কে? সে অপেক্ষা কেন? সেই মেয়েটি বলতে কথকের যে প্রিয়জন বা প্রিয়তমা তার কথা এখানে বলা হয়েছে। কবি আর ফিরে আসবেন না, কথকের প্রিয়তমা জানতেন না। তার অপেক্ষার বোঝা গভীর থেকে গভীরতর হলেও সে ভেঙে পড়েনি। এই মেয়েটিকে ধ্বংস যেন স্পর্শ করতে পারে না। মৃত যুদ্ধ, হিংসা, দাঙ্গা, স্পর্শ
পেরিয়েও তাই সে অমলিন থাকে, কারণ ভালোবাসার কখনো মৃত্যু হয় না, সে সময় থেকে সময়ান্তর অপেক্ষা করে বয়ে চলে নিজস্ব ধারায়। এগুলো তোমার 3 নম্বরের কোশ্চেন আসতে পারে। আর যে আরো একটা দুটো বড় কোশ্চেন আসতে পারে সেগুলো পড়িয়ে দিই। যেখানে ছিল শহর, যেখানে শব্দটি প্রয়োগ করার কারণ কি? শহরটি কি হয়েছিল? উদ্ধৃত অংশে পাবলো নেরুদা অশোকের একজন কবিতার অংশ কথক বা কবির বাসভূমি যে শহরে, এক্ষেত্রে সেখানকার কথা বলা হয়েছে। এই শহরটি কবি বা কথকের কাছে স্মৃতি বিজড়িত, কারণ এখানেই তিনি তার প্রিয় নারীটিকে অপেক্ষমান রেখে দূর থেকে দূরে কোনো একটা বিশেষ কাজে চলে গেছিলেন বা পাড়ি দিয়েছিলেন। কবির এই বাসভূমি প্রিয় মুখের সান্নিধ্য, প্রাকৃতিক সৌন্দর্য, স্নিগ্ধতা ও লাবণ্যে পরিপূর্ণ ছিল। তখনও যুদ্ধের আঘাতে শহরকে স্পর্শ করতে পারি না, অর্থাৎ কবি যখন চলে গেছিলেন তখনও যুদ্ধ শুরু হয়নি। এই কথা বোঝাতে এই শব্দটি এখানে প্রয়োগ করা হয়েছে। যুদ্ধের ভয়ঙ্কর নিষ্ঠুরতায় কবির শহর ধ্বংসের মুখোমুখি গিয়ে দাঁড়ায়। যুদ্ধের আঘাত সমস্ত সমতল জুড়ে আগুন ধরিয়ে দেয়, দেবালয়ও তার হাত থেকে রক্ষা পায় না। মানুষের মধ্যেকার যে দেবত্বের মিথ ছিল তাও ধ্বংস হয়ে যায়, সেই সঙ্গে নিশ্চিহ্ন হয় কবির মধুর স্মৃতি বিজড়িত বাড়ির সব কিছুই ধ্বংস হয়ে যায়। কবির বারান্দা, যেখানে ঝুলন্ত বিছানায় তিনি ঘুমিয়েছিলেন, আর কি ছিল তার প্রিয় গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি ও তার প্রিয় জল তরঙ্গ, সবই ধ্বংস হলো যুদ্ধের আগুনে। গোটা শহরটাই পুড়ে ছাই হয়ে গেল। যেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কি? কাঠ কয়লা আর মৃত মানুষের মাথা পড়ে রইল, পাথরের বিবস্ত্র মাথা ও রক্তের একটা কালো দাগ। কবির প্রিয় শহরের প্রতিচ্ছবি যুদ্ধের বিভৎসতা, মানুষের লোভ, হিংসা এবং বর্বরতাকে কি করেছে? স্পষ্ট করে তুলেছে, যা পাঠককে স্তম্ভিত করেছে। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। পাঠ্য অশোকী একজন কবিতা অবলম্বে উদ্ধৃতাংশটি তাৎপর্য আলোচনা করো। কবি পাবলো নেরুদা অশোকে একজন কবিতায় মানব মনের এক চিরন্তন সত্য প্রকাশ পেয়েছে। কবি যেন কোনো এক নারীকে তারই অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দূরে চলে যান। সেই অপেক্ষরতা যদিও জানতো না যে কবি আর কখনোই ফিরে আসবে না। কবিতার আরম্ভের বিচ্ছেদ দৃশ্যে লুকিয়ে থাকে দুজন নরনারী চিরকালীন প্রত্যাশা ও অপেক্ষার বীজ। যদিও জীবন তার নিজের গতিতে চলতে থাকে, টুকরো টুকরো প্রাত্যহিকতার সপ্তাহ আর বছর কেটে যায়, বৃষ্টিতে কবির পদচিহ্ন ধুয়ে যায়, ঘাস জন্মালো রাস্তায়, কবির অস্তিত্ব অনেকের মন থেকে একটু একটু করে মুছে যেতে থাকে, কিন্তু পাথরের মতো ভারী, গভীর ও দীর্ঘস্থায়ী যন্ত্রণা সেই অপেক্ষরতার নারীর দিনটি কেটে যায়। এরপর আসে যুদ্ধ। এতদিনকার রক্ষণশীলতার প্রতীক মন্দিরের দেবর মূর্তিগুলিও ধূলিসাৎ হয়ে যায়, কবির মিষ্টি বাড়িটিও ধ্বংস হয়ে যায়। যুদ্ধের আগুনে ভস্মীভূত হয় সমস্ত শহর, যত্রতত্র ছড়িয়ে থাকে কাঠ কয়লা, দোমড়ানো লোহা, মূর্তি, পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের শুকনো কালো দাগ। শুধু এই যুদ্ধের বিভৎসতাকে ছুঁতে পারেনি কবির সেই প্রিয় অপেক্ষরতা ভালোবাসাকে। ধ্বংস ও বিনাশের হাজার লেলিহান শিখা তাকে কোনো মতেই ধ্বংস করতে পারে না। সময়ান্তরে প্রবাহমান মানব হৃদয়ের যন্ত্রণা, আকুতি ও আরতি সেই মেয়েটির মধ্য দিয়ে ফুটিয়ে ওঠে অনুভূতি ও অবিনাশী প্রকাশ হিসাবে। আজকে যে কটা কোশ্চেন হতে পারে সব কটাই তোদের আলোচনা করে দিলাম। অ্যাক্টিভিটি টাস্কটা অবশ্যই তোরা করে জমা দিবি।